এই যে সারিবদ্ধ প্রশ্নগুলো এখন দেখতে পাচ্ছ, এই সমস্ত প্রশ্নগুলো এসেছে তোমাদের তরফ থেকে। হ্যাঁ, তোমরা বারংবার বিভিন্ন ভিডিওতে এসে কোয়ারি করেছো, বিভিন্ন প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলোকে আজকের উপস্থাপনায় এক জায়গায় করে সেটারই উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই কারণেই থাম্বনেলটাও তোমরা এইরকমই দেখতে পেয়েছো। যেহেতু তোমাদের প্রশ্ন এবং তার উত্তর আমি দিতে চলেছি, তাই থাম্বনেলটা তোমরা এরকমই পেয়েছো। তো একেবারেই সময় নষ্ট নয়, চলো তাহলে আমরা পরপর এক একটা প্রশ্নে চলে আসি এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোর উত্তরও তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবে। এই 2026-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে প্রথম একটা নতুন পদ্ধতিতে, সেমিস্টার পদ্ধতিতে, তোমাদের জন্য যে কিছুদিনের মধ্যে রেজাল্ট আসতে চলেছে, সেখানে তোমাদের মনে নানান প্রশ্ন, নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেগুলোরই নিরসনের জন্য আজকের এই উপস্থাপনা। দেখো, এখানে তোমাদের তরফ থেকে আসা প্রথম যে প্রশ্নটা, সেটা ছিল হচ্ছে পাস কত নম্বরে। মানে কেউ কেউ জানতে চেয়েছো যে আমি এত নম্বর পেয়েছি, আমি কি পাস করে যাব, বা কেউ লিখেছো আমার আর 1 নম্বর কম আছে, তাহলে আমি কি পাস করব। এই রকম নানান কিছু তোমরা জানতে চেয়েছো। সেখানটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তোমাদের উচ্চ মাধ্যমিক 2026-এর যে রেজাল্ট, সেটা আসবে কিসের ভিত্তিতে? থার্ড সেমিস্টারে প্রাপ্ত নম্বর, ফোর্থ সেমিস্টারে প্রাপ্ত নম্বর, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর, এই সমস্ত কিছু মিলে আসবে 2026-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এইবার এখানে কি হচ্ছে, সেই যে নাম্বারগুলো যখন অ্যাডিং হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কারোর কারোর ক্ষেত্রে হয়তো 5 নম্বরের জায়গায় একটু আধটু কম বেশি রয়েছে। সেই জায়গাটা নিয়েই তোমাদের প্রশ্ন হচ্ছে। আর 5 নম্বরের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে রুলসটা বলেছে, সেটা তোমরা জানো। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি 30% পেতে হবে সমস্ত ক্ষেত্রে। সেটা যেমন তোমার থার্ড সেমিস্টারে 30% পেতে হবে প্রতিটা সাবজেক্টে, তেমনি ফোর্থ সেমিস্টারেও কিন্তু প্রত্যেক সাবজেক্টে 30% পেতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রজেক্টেও কিন্তু 30% পেতে হবে। প্র্যাকটিক্যাল যদি থাকে তাহলে প্র্যাকটিক্যালেও তোমাকে 30% নম্বর পেতে হবে, তবেই সেটা পাস বলে বিবেচিত হবে, নচেত কিন্তু হওয়া সম্ভব নয়। তার মানে কি হলো, যে বিষয়গুলো তুমি 40-এর পরীক্ষা দিয়েছো সেখানে 12 পেলে তবে পাস করবে, যেগুলোয় তোমরা 35-এ পরীক্ষা দিয়েছো সেগুলো 10.5 পেলে তবে পাস করবে। প্রজেক্টে যেখানে আছে 20 নম্বর, সেখানে তোমাকে অতি অবশ্যই 6 পেতে হবে। আর প্র্যাকটিক্যাল যেখানে রয়েছে 30 নম্বর, সেখানে অতি অবশ্যই তোমাকে 9 পেতে হবে। এইগুলো পেলে তবেই তুমি পাস করতে পারবে। এইবারে সেখানে কারোর ক্ষেত্রে কিছু কম নাম্বার, কিছু বেশি নম্বর, এই ব্যাপারগুলোতে আমরা পরবর্তী প্রশ্নে এসে যাব, তখন সেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল, সেটা হচ্ছে কোন সাবজেক্টে বেশি পাস। দেখো, তোমাদের কি ছিল, ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো সাবজেক্ট ছিল, সেখানে ইংলিশ আর বাংলা, এই দুটো ছিল। বেশিরভাগ জনেরই তোমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল আর ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল। এরপরে ছিল কি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট 3টে আর অপশনাল ইলেকটিভ সাবজেক্ট 1টা, সেটা কারোর কারোর নাও থাকতে পারে। তো এই বিষয়গুলোর মধ্যে তোমাদের মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে সাবজেক্ট দুটো, বাংলা এবং ইংরেজি, এর ক্ষেত্রে বলি, এটা তোমাদের সমস্ত স্ট্রিমের প্রত্যেকের ছিল। এই জায়গাতে কিন্তু অনেকেরই ইংলিশে একটু নাম্বার কমই আসছে, অনেকে ফেলও করছে। হ্যাঁ, ইংলিশে কিন্তু অনেকে ফেলও করছে, সেই তুলনায় বাংলা বিষয়ে কিন্তু অনেকেই পাস করছে। এবার বাকি যে সমস্ত বিষয়, উচ্চ মাধ্যমিকে তো বহু বিষয় রয়েছে, যেহেতু 3টে স্ট্রিম, সেখানে অনেক সাবজেক্ট রয়েছে। তো স্ট্রিম অনুযায়ী যদি আমি একটু ধরেও নিই, তাহলে একেবারে সায়েন্সের কথা দিয়ে যদি শুরু করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কে খুবই খারাপ নম্বর আসছে। মানে তোমাদের যে নম্বরটা দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র সেটার কারণেই তুমি বুঝে যাও যে এটার জন্যই হয়তো তুমি পাস করছো, নচেত নাম্বারটা কিন্তু খুবই খারাপ আসছে। একদম পরিষ্কার বলে দিলাম, শুনতে হয়তো একটু খারাপ লাগবে। বা কেমিস্ট্রিটাও কিন্তু একটা মাঝারি রকমের নাম্বার উঠছে, খুব ভালো নম্বর কিন্তু আসছে না। ফিজিক্সের ক্ষেত্রে বলবো যে এটাও মোটামুটি রকমের হচ্ছে, তুলনায় বায়োলজিতে নাম্বারটা একটু ভালো আসছে। এরপরে যেটা আমাদের আর্টসের ক্ষেত্রে যদি বলি, তাহলে আর্টসের জন্য যেরকম নম্বরটা হচ্ছে, সেটা ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স, এই দুটো বিষয়ের নম্বরটা কিন্তু অনেকটাই কম আসছে। খুব ভালো নম্বর আসছে যেগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে খুব ভালো নম্বর আসছে, ভূগোলেও যথেষ্ট ভালো নম্বর আসছে, মানে ভালোই বলা যায়, বেশ ভালো নম্বর আসছে। বাকি সমস্ত সাবজেক্টেও যথেষ্ট ঠিকঠাক নম্বরই আসছে, কিন্তু হিস্ট্রিতে নাম্বারটা কমই আসছে। আর কমার্সের দিকে যদি দেখি আমরা, তাহলে কমার্সের কিন্তু অ্যাকাউন্টেন্সিটা একটু চাপ রয়েছে। হ্যাঁ, এই বিষয়টায় কিন্তু নাম্বারটা তুলনায় কম আসছে, সেখানে কিছুটা করে ফেলও আসছে, সেটাও তোমাদের বলে দিলাম।
এইবার তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে কোন সাবজেক্টে বেশি পাস আর কোন সাবজেক্টে বেশি ফেল। নেক্সট যে তোমাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে নম্বর কেমন আসছে। দেখো নম্বর কেমন আসছে এটা বলতে গেলে বলতে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খুব যে ভালো নম্বর এরকমটা হচ্ছে না। খুব ভালো নম্বর বলতে গেলে যে নম্বরটাকে আমরা বুঝি সেটা কিন্তু মুষ্টিমেয় কিছু জনই পাচ্ছে। বলা যায় ওভারঅল যেন একটা গড়পড়তা রেজাল্ট হতে চলেছে। খুব ভালো এরকম যেমন লিমিটেড, তেমনি অনেক ফেল করছে এরকমও কিন্তু নেই। ফেলের হারটাও তুলনায় অনেকটাই কম। বেশিরভাগ জনই পাস করছে, কিন্তু ওই যে বললাম একটা মাঝারি রকমের রেজাল্ট কিন্তু হচ্ছে। নেক্সট যেটা তোমাদের তরফ থেকে প্রশ্ন সেটা হচ্ছে মোট কত শতাংশ পাস করছে। দেখো পাশের হার কিন্তু বাড়ছে, যেহেতু তোমাদের বললাম যে ফেলের সংখ্যা কম, সুতরাং বুঝেই নাও পাস কিন্তু বাড়ছে। এবং বিগত বছরের ট্রেন্ড যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই পাশের হারটা ক্রমাগতই বাড়ছে, মানে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, পাশের হারটা বাড়ছে এবং সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো 90% অ্যান্ড অ্যাভাব সেটা পাশের হার থাকবেই থাকবে। হ্যাঁ, অতি অবশ্যই থাকবে। সেটা 92% কেউ হয়তো ছাড়িয়ে যেতে পারে, এই রকমই মনে হচ্ছে। নেক্সট যে প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে প্রজেক্ট জমা না দিলে কি হবে। দেখো এই প্রশ্নটা আমার ঠিকঠাক মনে হলো না, একটা অমূলক মনে হলো। কারণ এই যে তোমরা যারা প্রজেক্ট জমা না দিয়ে নিজেদেরকে খুব বীর বলে মনে করছো, তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে বলি, প্রজেক্টের নাম্বারটা কিন্তু কম নয়, অনেকগুলো নম্বর, 20 নম্বর, প্রত্যেকটা বিষয়ে 20 নম্বর। সেক্ষেত্রে তোমার যদি 5টা সাবজেক্টে প্রজেক্ট থাকে তাহলে নম্বরটা কিন্তু অনেকটা, 100 নম্বর। সেখানে কেন তুমি গাফিলতি করবে, কেন জমা দেবে না? এটাই তো একটা বড় প্রশ্ন। সেখানে জমা না দিলে কি হবে, এই প্রশ্নটা যেন ঠিকঠাক লাগলো না। তাও তোমাদের তরফ থেকে যখন প্রশ্নটা এসেছে তখন তার উত্তর তো দিতেই হয়। দেখো প্রজেক্টও কিন্তু এই পরীক্ষার একটা পার্ট, সুতরাং তুমি এই প্রজেক্ট যদি জমা না দাও তার মানে কিন্তু সেক্ষেত্রে তোমার ফেল হয়ে যাওয়ারই কথা। তবে এক্ষেত্রে দেখা যায় সাধারণত প্রত্যেক স্কুল ছাত্রদরদি হয়ে থাকে, ছাত্রদের কথা ভেবে প্রজেক্টে কিছু একটা নাম্বার দিয়ে হলেও বোর্ডের কাছে পাঠিয়ে দেয়। মানে তুমি যে অ্যাবসেন্ট, তুমি যে দাওনি প্রজেক্ট জমা, সেটা সাধারণত দেখানো হয় না। তবে কিছু কিছু স্কুল রয়েছে যথেষ্ট স্ট্রিক্ট এইসব ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্ট জমা না দিলে তুমি টোটালি ফেল ধরে নাও। হ্যাঁ, একদম ঠিকই শুনছো। তাহলে প্রজেক্টটা বাধ্যতামূলক জমা দিতে হবে। এবং তোমরা শুনেছো যে ভেরি রিসেন্ট একটা নোটিফিকেশনও বার করানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, যেখানে এই প্রজেক্ট নাম্বার যেটা আপলোড করতে হবে অনলাইনে তার ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং সেটা 1 তারিখ পর্যন্ত করা হয়েছে। যেটা 23শে মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছিল সেটা বাড়িয়ে 1 করা হয়েছে, 1 এপ্রিল। তাছাড়া সেটা উইদাউট ফাইন সহকারে সেটা 6 এপ্রিল পর্যন্ত করা যাবে। সুতরাং যারা এখনো পর্যন্ত প্রজেক্টটা জমা দাওনি, নিজেদের বীরত্ব আর না দেখিয়ে বলবো কিছু একটা করে স্কুলের সঙ্গে যোগাযোগ করে প্রজেক্টটা জমা দাও, সাবমিট করো অতি অবশ্যই। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও সেই একই বিষয়, প্র্যাকটিক্যালের নম্বরটা তো আরও বেশি, 30 নম্বর। সুতরাং প্র্যাকটিক্যালে যদি কেউ অ্যাবসেন্ট থেকে থাকে তাহলে কিন্তু খুবই বিপদ। প্র্যাকটিক্যালের নম্বরটাও কিন্তু অনেকটা বড় নম্বর। তাই এই প্রশ্নগুলো আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হলো না। এবার খুব ভীষণ রকমের অসুবিধায় পড়ে গেছে, কারো শারীরিক অসুস্থতা থাকতে পারে, সেই কারণে যদি অ্যাবসেন্ট থাকে সেটা আলাদা কথা, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে না দিয়ে থাকো তাহলে সেটা একেবারেই ঠিক কাজ নয়। চলে যাবো পরের প্রশ্নে। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, এই যে উপস্থাপনাটা তুমি এখন দেখছো ঠিক কোন জায়গা থেকে দেখছো সেটা একটু অবশ্যই শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা কোন কোন জায়গা থেকে এই উপস্থাপনাটা এখন দেখছো সেটা বুঝতে পারবো। চলে যাচ্ছি তোমাদের তরফ থেকে আসা পরের প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন যেটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে কি গ্রেস নম্বর কি দেওয়া হচ্ছে। বড় প্রশ্ন, একটা বড় প্রশ্ন, তোমাদের অধিকাংশ জনেরই প্রশ্ন। মানে যারা কমেন্ট সেকশনে এসে করেছো এই প্রশ্নটা তাদের তো প্রশ্ন বটেই, কিন্তু এটা অনেকেরই মনের প্রশ্ন। যারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারোনি তাদেরও এই প্রশ্ন, গ্রেস নম্বর কি দেওয়া হচ্ছে। এই জায়গায় তোমাকে একটাই উত্তর দিতে পারি, গ্রেস নম্বর বলে যেটা আমরা বুঝি, মানে যেটা আসলে গ্রেস নম্বর, সেরকম কিন্তু কোনো কিছু দেওয়া হচ্ছে না। মানে বোর্ডের তরফ থেকে যদি প্রশ্নপত্রে কোথাও ভুল ভ্রান্তি থেকে থাকে এবং সেই অনুযায়ী যদি কোনো ইনস্ট্রাকশন বোর্ডের তরফ থেকে এসে থাকে তাহলে সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে গ্রেস নম্বর। তো এই রকম কোনো কিছুই কিন্তু আসেনি। শুধুমাত্র তোমাদের সায়েন্সের অঙ্ক বিষয়ের প্রশ্নের ক্ষেত্রে একটা নোটিফিকেশন এসেছিল, সেখানে সিলেবাস, আউট অফ সিলেবাস এরকম বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো নিয়ে কথাও হয়েছে এবং সেই জায়গায় একটা নোটিফিকেশন এসেও ছিল। সেটা নিয়েও যখন আবার বিতর্ক দানা বাঁধলো তখন সেই নোটিফিকেশনটাকেও উইথড্র করে নেওয়া হয়েছে, সেটাও তোমরা নিশ্চয়ই জানো। তবে
এই জায়গায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই অলিখিত যে একটা গ্রেস নম্বর আছে সেটা কিন্তু তোমরা পাবে, হ্যাঁ পাবেই, সেই গ্রেস নম্বরটা তোমরা পাবেই। তবে একদম গ্রেস নম্বর বলতে যেটা বোঝায়, সংসদের তরফ থেকে কোনো বিষয়ের জন্য এরকম কোনো ইনস্ট্রাকশন নেই যে প্রত্যেক স্টুডেন্ট এই নম্বরটা পেয়ে যাবে এই সাবজেক্টের এটার জন্য, এই দাগ নম্বরের জন্য, এরকম কোনো কিছু ইনস্ট্রাকশন কিন্তু নেই। তবে অঙ্কের ক্ষেত্রে তোমরা ওই নম্বরটা অতি অবশ্যই পাচ্ছ। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে আরো একবার তোমাদের বলি, তোমার যদি ভালো লাগে সম্পূর্ণ উপস্থাপনা, তাহলে লাইক কিন্তু একটা অতি অবশ্যই করতে হবে। লাইক করবে, তারই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যত বেশি শেয়ার করবে তত বেশি আমি আরো অনুপ্রাণিত হব তোমাদের জন্য নেক্সট গুরুত্বপূর্ণ উপস্থাপনাটা নিয়ে আসার। তাই এই কাজটা যেমন করবে, তারই সঙ্গে সঙ্গে ভিডিও চলাকালীন সময় হাইপ পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই হাইপ পয়েন্টটাও দিয়ে দাও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরের প্রশ্ন তোমরা করেছো গ্রেস নম্বর কত দেওয়া হচ্ছে। এখানেও তোমাদের একটু বলি, গ্রেস নম্বর কত দেওয়া হচ্ছে এরকম ভাবে বলা যাবে না। সাধারণত 2-3 পর্যন্ত গ্রেস নম্বর দেওয়া হয়ে থাকে, যেটা অলিখিত গ্রেস নম্বর। এইবার ব্যতিক্রমী বেশ কিছু ঘটনা ঘটে, সেখানে কিরকম টোটাল যে 5টার ওপরে মানে বেস্ট অফ 5 যেটার ওপরে রেজাল্ট হয়, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নম্বর এসেছে। কোনো একটা সাবজেক্ট সেখানে হয়তো অনেকটা নাম্বার কম, সেক্ষেত্রে কিন্তু 2 না 3 এটা তখন ভাবা হয় না, সেক্ষেত্রে ওই নম্বরটা পাইয়ে দেওয়া হয়। তাই তোমরা ধরে রাখো 2, 3, 4 পর্যন্ত কিন্তু গ্রেস, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 5 পর্যন্ত গ্রেস দেওয়া হবে, মানে হচ্ছে। সেটা সিচুয়েশনের ওপর নির্ভর করবে। সবাই প্রত্যেকটা সাবজেক্টেই পেয়ে যাবে এরকম একেবারেই নয়। তোমার 5টা সাবজেক্টে 3টেই হয়তো 5-5 করে প্রয়োজন, তাহলে কি তোমাকে সেই নাম্বারটা দিয়ে পাস করে দেওয়া হবে? না, একেবারেই নয়। ওই চিন্তা মন থেকে দূরে সরাও। মোটামুটি 1টা বা 2টো সাবজেক্টে যদি একটু কম নম্বর এসে থাকে, সেক্ষেত্রে এটা করে দেওয়া হয়ে থাকে। সাধারণত এক্সামিনাররা ছাত্র দরদি হয়ে সেই কাজটা করে থাকেন। আশা করছি এই প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। পরের প্রশ্ন দেখো কি করেছো তোমরা, যে ফেল কি করছে? উত্তর হচ্ছে অবশ্যই করছে, ফেল করছে। কোনো এমন একটা পরীক্ষাও নেই যেখানে 100-এ 100% পাস করে যায়। কিছু তো ফেল অতি অবশ্যই করে। যারা পরীক্ষায় বসেনি অর্থাৎ অ্যাটেন্ডই করেনি, তারা তো অতি অবশ্যই ফেল। তাছাড়া যারা সাদা খাতা জমা দিয়ে এসেছে, কোনো রকম কিছু উত্তর সেখানে নেই বললেই চলে, 2-1 গাছা হয়তো উত্তর করেছে কি করেনি, দাগ নম্বর দিয়েছে কি দেয়নি, এই রকম যারা খাতা জমা দিয়েছে সেগুলোও কিন্তু টোটালি ফেল। তাই ফেলও কিন্তু করছে। এইবার এখানে লেখা নেই, কিন্তু তোমাদের তরফ থেকে একটা বড় প্রশ্ন এসেছে, বারংবার বিভিন্ন ভিডিওতে এসেছে, সেটা আমি এখানে উল্লেখ করিনি, যেটা এখন তোমাদের বলে দেব। তবে সেটা বলার আগে বলি, এই রকম গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সবসময় নোটিফিকেশন তোমার কাছে যাবে না, তাই মাঝে মধ্যেই চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে ঠিক কি বলা হচ্ছে। সেই আপডেটগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলের সঙ্গে অতি অবশ্যই থাকতে হবে। এবার শুনে নাও সেই বড় প্রশ্নটা কি। সেই বড় প্রশ্নটা তোমাদের তরফ থেকে যেটা ছিল সেটা হচ্ছে, ম্যাম রেজাল্ট কবে আসবে? রেজাল্ট কি আমরা এপ্রিলেই পাবো নাকি মেতে চলে যাবে? এই প্রসঙ্গে বলি, এর আগে অন্য একটা উপস্থাপনা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছিলাম শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর হিসেবে। তোমাদের জন্য নোটিফিকেশন জারি হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেখানে ওই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের কথা বলা হয়েছে এবং সেই ডেট অনুযায়ী আমি তোমাদেরকে একদম ক্যালকুলেশন করে জানিয়ে দিয়েছি যে কোনো মতেই কিন্তু এই এপ্রিলে তোমরা তোমাদের রেজাল্ট পাচ্ছ না। তোমরা জানো বিধানসভা নির্বাচন একেবারে সামনে এসে গেছে, মাঝে সময় আর নেই বললেই চলে। আর এই ভোট চলাকালীন যে সময়, তার মাঝে কোনোভাবেই তোমাদের রেজাল্ট কিন্তু আসছে না। সুতরাং তোমরা তোমাদের রেজাল্ট পাচ্ছ অবশ্যই মে মাসে, তবে সেটা হতে পারে 2nd উইক বা 3rd উইক। 1st উইকে আসার সম্ভাবনাও কিন্তু প্রায় নেই। তার কারণ 4 মে এই দিন হচ্ছে ওই ভোটের ফলাফল, তারপরেও আরো নানান কিছু কাজকর্ম থাকবে প্রশাসনিকভাবে, যার মাঝে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং প্রথম সপ্তাহেও পাচ্ছ না, তুমি ধরে রাখো 2nd উইকে হয়তো পাচ্ছই। সেটা যদি না হয় কোনো কারণে, তাহলে অতি অবশ্যই 3rd উইকে পেয়েই যাবে। আর এই সম্পর্কে যখনই বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন আসবে, সবার আগে তোমাদেরকে জানিয়ে দেব। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, খুবই ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনায়।